বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই নিশ্চয়ই এই শীতের মরশুমে অনেক নতুন নতুন জায়গায় বেড়াতে যাচ্ছেন। আজ আমি ভাইজ্যাক ভ্রমণে তৃতীয় এবং অন্তিম পর্ব নিয়ে চলে এসেছি। আজ বোরা কেভ দিয়ে আমি আজকের পর্ব শুরু করব। ট্রাইবাল মিউজিয়াম দেখার পরে আমরা বোরা কেভ দেখতে গিয়েছিলাম। প্রকৃতির এক অবিস্মরণীয় এবং অভূতপূর্ব সৃষ্টি এই বোরা কেভ। আমার মনে হয় সকলের অন্তত একবার এই বোরা কেভ দেখা উচিত। যাত্রাপথের অপূর্ব শোভা দেখে আমরা সকলে মুগ্ধ। যেতে যেতে বেশ কয়েকটা ছোট ছোট গ্রাম চোখে পড়ল। নামগুলো তখন শুনেছিলাম, কিন্তু এখন আর মনে নেই, কারণ নামগুলো কিন্তু বেশ শক্ত ছিল। বছরের এই শীতের সময়টা সাউথ ট্যুর করার জন্য একেবারে আদর্শ। তাই অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ এই ভাইজ্যাকে এখন বেড়াতে এসেছেন। বছরের শেষ সপ্তাহ বলে সেদিন অসম্ভব ভিড়, আর রাস্তায় মারাত্মক জ্যাম। আমরা আদৌ কেভে ঢুকতে পারবো কিনা ভেবে হাল ছেড়ে দিয়েছিলাম। প্রায় 1 কিলোমিটার আগে গাড়ি থেকে নেমে আমরা আক্ষরিক অর্থেই টিকিট কাটার জন্য প্রায় দৌড়তে শুরু করি। আমাদের মতো অজস্র মানুষ তখন দৌড়তে শুরু করেছেন। আমরা সকলেই শুনেছিলাম 5টার মধ্যে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। পরে অবশ্য শুনলাম পিক সিজনের জন্য সেটা বাড়িয়ে 6:30 করা হয়েছে। টিকিট কেটে অবশেষে আমরা সবাই বোরা কেভে ঢুকতে পারলাম। এক অনন্য সাধারণ অভিজ্ঞতা, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা যখন বোরা কেভে প্রবেশ করলাম তখন সূর্য প্রায় অস্তে গেছে। যদিও বোরা কেভের ভেতরটা অন্ধকার এবং সেখানে আলো আঁধারি পরিবেশ বলে সূর্য অস্ত যাওয়ার জন্য আমাদের বিশেষ কোনো অসুবিধে হয়নি। বোরা কেভের ভেতরে চলছে আলো আঁধারির খেলা। ভেতরটা বেশ অন্ধকার এবং মেঝেটা ক্রমাগত জল পড়ে পড়ে খুব পিছল। খুব সাবধানে রেলিং ধরে ধরে ওঠানামা করতে হয়। এখানে মোট 410টা সিঁড়ি রয়েছে। ওঠানামা মিলিয়ে 820টি সিঁড়ি। বছর শেষের এই দিনগুলোতে প্রতিদিন কত হাজার মানুষ যে এই বোরা কেভ দেখতে আসেন তা গুণে শেষ করা যাবে না। এই ভূগর্ভস্থ চুনাপাথরের গুহাগুলো গোদাবরী নদীর জল দিয়ে তৈরি। এইসব স্ট্যালেকটাইট আর স্ট্যালাগমাইট লক্ষ লক্ষ বছর ধরে জলের ফোঁটা থেকে খনিজ পদার্থ জমা করে তৈরি হয়েছে। এই বোরা কেভ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক ব্রিটিশ অফিসার উইলিয়াম কিং জর্জ 1807 সালে আবিষ্কার করেছিলেন। স্থানীয় উপজাতিদের কাছে এই গুহাগুলোর ধর্মীয় এবং সাংস্কৃতিক এক বিশেষ গুরুত্ব রয়েছে, আর তার সাথে জড়িয়ে রয়েছে এক সুন্দর লোককথা। জনশ্রুতি আছে গুহার ওপরে গরু চড়ে বেড়াচ্ছিল। গরুটি ছাতের ফুটোর মধ্যে দিয়ে গুহার প্রায় 200 মিটার ভেতরে প্রবেশ করে। গোপালক গরু খুঁজতে খুঁজতে গুহায় প্রবেশ করলে একটি পাথর দেখতে পায়, যেটা অনেকটা শিবলিঙ্গের মতো দেখতে। গোপালক বিশ্বাস করে স্বয়ং শিব তার গরুকে রক্ষা করেছেন। পরবর্তীকালে স্থানীয় মানুষেরা এই গুহার বাইরে একটি শিব মন্দির নির্মাণ করেন। গুহার ভেতরে মাথার ওপরে একটা ফুটো রয়েছে, যেখান থেকে সূর্যের আলো প্রবেশ করছে। এটা দেখে মনে হচ্ছে যেন এক টুকরো হীরকখণ্ড। গুহার ভেতরে একদম ওপরে রয়েছে শিব মন্দির। আমরা এই গুহার ভেতরে অনেকটা সময় কাটিয়েছিলাম এবং এর ভেতরের অপূর্ব আলোর খেলা দেখে আমাদের মন ভরে গেছিল।
এবার আমাদের ধীরে ধীরে নামার পালা। এখানে সিঁড়ি দিয়ে ওঠানামা কিন্তু বেশ রিস্কি, তাই খুব সতর্ক হয়ে ওঠানামা করতে হবে। আর আপনাদের সঙ্গে যদি বয়স্ক মানুষ বা ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। বাইরে বেরিয়ে এসে আমরা এখানকার স্পেশালিটি বাম্বু চিকেন টেস্ট করলাম। বেশ স্পাইসি, কিন্তু খেতে দারুণ ভালো। আপনারা অবশ্যই এখানে এলে এটা ট্রাই করবেন। খাওয়া দাওয়া সেরে আমরা ভাইজাগে হোটেলে ফিরে চললাম। আমরা সকলেই একটা অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম। পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট সেরে আমরা প্রথমেই গেলাম সীমাচলমে। শ্রী বরাহলক্ষ্মী নরসিংহ মন্দির বা সীমাচলম অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম শহরের একটি হিন্দু মন্দির। এটি ভগবান বিষ্ণুর মন্দির, যিনি এখানে বরাহ নরসিংহ নামে পূজিত হন। মন্দিরের কিংবদন্তি অনুসারে বিষ্ণু তার ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপুর হত্যার প্রচেষ্টার থেকে রক্ষা করার পরে এই রূপে অর্থাৎ সিংহের মাথা এবং মানবদেহে প্রকাশিত হয়েছিলেন। বরাহ নরসিংহের মূর্তিটি সারা বছর চন্দন কাঠের পেস্ট দিয়ে আবৃত করা থাকে। মূর্তিটিকে একটি লিঙ্গের মতো মনে হয়। মন্দিরটি কলিঙ্গন স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল। এটি ১৩ শতকে পূর্ব গঙ্গার রাজা নরসিংহদেব প্রথম নির্মাণ করেছিলেন। অক্ষয় সেনাপতি প্রথম নরসিংহদেবের নির্দেশে এই মন্দিরটি তৈরি করেছিলেন। সীমাচলম অন্ধ্রপ্রদেশের ৩২টি নরসিংহ মন্দিরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মন্দির। মন্দিরটি বাইরে থেকে একটি দুর্গের মতো দেখতে এবং এর ৩টে বাইরের উঠোন এবং ৫টি প্রবেশ পথ রয়েছে। এপিগ্রাফিস্টরা এই মন্দির কমপ্লেক্সের প্রায় ৫০০টি শিলালিপি আবিষ্কার করেছিলেন, যার বেশিরভাগই সংস্কৃত এবং তেলেগু ভাষায় লেখা। আয়ের নিরিখে অন্ধ্রপ্রদেশের তিরুমালার পরেই এই সীমাচলম দ্বিতীয় বৃহত্তম মন্দির। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন মন্দির প্রাঙ্গণে মনে হয় কোনো অনুষ্ঠান ছিল। আমরা ওখানে নৃত্যানুষ্ঠান দেখেছিলাম। সীমাচলম মন্দির দেখে আমরা সবাই চলে গেলাম ইয়ারাডা বিচে। দারুণ সুন্দর একটা বিচ, তবে এখানে বেশিরভাগ বিচেই কিন্তু নামা যায় না। এই ইয়ারাডা বিচ বিশাখাপত্তনম থেকে ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পূর্ব উপকূলে অবস্থিত। এটি গঙ্গাভরম পোর্ট আর ডলফিনস নোজের কাছাকাছি রয়েছে। আমরা এই বিচে অনেকটা সময় কাটিয়েছিলাম আর অনেক ছবি তোলা হয়েছিল। ডলফিনস নোজ ইয়ারাডা বিচ আর গঙ্গাভরম পোর্টের ঠিক মাঝখানের একটা পাহাড়। এর নাম ডলফিনস নোজ কারণ একে অনেকটা ডলফিনের নাকের মতো দেখতে। এটা ভাইজ্যাগের একটা বিখ্যাত ল্যান্ডমার্ক। এই পাহাড়ের উচ্চতা ১৭৪ মিটার আর এটা সি লেভেল থেকে প্রায় ৩৫৮ মিটার উঁচুতে রয়েছে। স্বাধীনতার আগে ব্রিটিশ আর্মিরা একে মিলিটারি ক্যাম্প হিসাবে ব্যবহার করতেন। এই পাহাড়ের আশেপাশে হিন্দু মন্দির, চার্চ এবং মসজিদ রয়েছে।
1804 সালে ব্রিটিশ সৈন্য এবং ফরাসি সৈন্যরা এই পাহাড়ের কাছেই যুদ্ধ করেছিলেন। এখানকার লাইট হাউস খুব বিখ্যাত। এটি জাহাজগুলোকে বিশাখাপত্তনম পোর্টে আসতে গাইড করে। রিসেন্টলি এই লাইট হাউসে 7 মিলিয়ন ক্যান্ডেল পাওয়ার ইউজ করা হয়েছে, যা প্রায় 64 কিলোমিটার দূরে সবকিছু কভার করে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই লাইট হাউসের ওপরে ট্যুরিস্টদের ওঠার পারমিশন দিয়েছে, কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এটা বন্ধ ছিল, তাই আমরা ওপরে উঠতে পারিনি। এখান থেকে পুরো ভাইজ্যাক শহরটা দারুণ সুন্দর দেখতে পাওয়া যায়। পুরো জায়গাটাই খুব সুন্দর এবং এলাকাটা নৌসেনাদের অধীন। এখানেও আমরা অনেকটা সময় ছিলাম। এবার আমরা ফিরে যাব রামকৃষ্ণ বিচে। সেখানে গিয়ে আমরা সাবমেরিন দেখতে যাব। রামকৃষ্ণ বিচের আইএনএস কুরুসুরা সাবমেরিন মিউজিয়াম হলো ভাইজ্যাক ট্যুরিস্ট স্পটের একটি অন্যতম ল্যান্ডমার্ক। সোভিয়েত রাশিয়ার তৈরি আইএনএস কুরুসুরা সাবমেরিনটি 18 ডিসেম্বর 1969-এ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং প্রায় 31 বছরের গৌরবময় সেবার পরে 27 ফেব্রুয়ারি 2001-এ এটিকে বাতিল করা হয়েছিল। ওয়েপন প্যাকেজ সহ পুরো সাবমেরিনটিকে সমুদ্র থেকে স্থলে নিয়ে যাওয়া হয়েছিল এবং ভাইজ্যাকের রামকৃষ্ণ বিচ রোডে একটি কংক্রিটের ভিত্তির ওপরে এটিকে স্থাপন করা হয়েছে। নেভাল শিপ ডিজাইন অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রযুক্তিগত সহযোগিতায় মিউজিয়ামের এই সেটআপটি তৈরি করতে প্রায় 6 কোটি টাকা খরচ হয়েছে। সাবমেরিনটি 91.3 মিটার লম্বা এবং 8 মিটার চওড়া। এই মিউজিয়ামটি 9 আগস্ট 2002-এ অন্ধ্রপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী এন চন্দ্রবাবু নাইডু জাতিকে উৎসর্গ করেছিলেন। মিউজিয়ামে সাবমেরিনের পুরো ব্যাপারটা বিভিন্ন টেকনিক্যাল ইলাস্ট্রেশন, ফটোগ্রাফ এবং লিখিত স্ক্রিপ্টের মাধ্যমে দর্শকদের বোঝানো হয়েছে। এর সাথে জড়িত নৌসেনাদের প্রতিদিনের চ্যালেঞ্জিং লাইফেরও ঝলক দেখানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক এবং বিদেশ থেকেও অসংখ্য মানুষ আসেন এই সাবমেরিন পরিদর্শন করতে। সেদিন আমাদের আর বিশেষ কিছু দেখার ছিল না। আমরা এবার হোটেলে ফিরব। আমাদের ভাইজ্যাক ভ্রমণের পর্ব এখানেই শেষ। আজ রাত্রে আমাদের ট্রেন রয়েছে। 4 জানুয়ারি নৌ দিবস, তাই সন্ধেবেলায় সমুদ্রের ধারে তার মহড়ার কিছু ঝলক আমরা দেখলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। ভাইজ্যাক শহরকে বিদায় জানিয়ে আমরা এবার রওনা করলাম। প্রতিটা ভ্রমণেই কত নতুন নতুন অভিজ্ঞতা হয়, কত নতুন কিছু দেখতে পাই, জানতে পারি। নিজেকে অনেক সমৃদ্ধ মনে হয়। সেই ভালো লাগাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে করে। আবার পরবর্তী কোনো নতুন জায়গা দেখার অপেক্ষায় রইলাম। সেই অভিজ্ঞতাও আপনাদের সঙ্গে ভাগ করে নেব। সবাই ভালো থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। তাহলে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।